ইয়েস, অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে 295 রানে হারালো ভারতীয় ক্রিকেট দল। সিরিজ 1-0। অনেকে বলবেন যে এরকম করে বিশ্বকাপ যাওয়ার মতো সেলিব্রেশন কেন করছি? এটা তো জাস্ট একটা টেস্ট ম্যাচ, তাই তো? অস্ট্রেলিয়াকে তো ভারত আগেও হারিয়েছে, অস্ট্রেলিয়ার মাঠেই হারিয়েছে। তাহলে এই জয়টা নিয়ে এত সেলিব্রেশন করার কি আছে? কেন করব না? এবং এই জয়টাকে কেন আমি গুরুত্বপূর্ণ জয় বলবো না বলুন? আজ থেকে জাস্ট 2-1 সপ্তাহ পিছিয়ে যান। ভারতীয় ক্রিকেটে ঠিক কি চলছিল বলুন? ভারত নিউজিল্যান্ডের কাছে 0-3 হোয়াইট ওয়াশড হয়েছিল ঘরের মাঠে। ইতিহাসে প্রথমবার ভারত ঘরের মাঠে তিনটে ম্যাচই হারলো। বিরাট কোহলি চূড়ান্ত অফ ফর্মে। সবাই বলছিলেন কোহলি অবসর নিন, কোহলির দ্বারা আর হবে না, আর সেঞ্চুরি আসবে না। ইভেন জসপ্রীত বুমরা, ভারতের একমাত্র পজিটিভ পয়েন্ট যেটা ছিল, তিনিও নিউজিল্যান্ডের এগেনস্টে সেরকমভাবে উইকেট তুলতে ব্যর্থ হচ্ছিলেন। সবাই বলছিল অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতের একেবারে শনির দশা চলছে, এবং সেখান থেকে 295 রানে জয়। তাও ওটা যে ওই 1-2 সপ্তাহ আগে এমনটা হচ্ছিল এমনটা নয়, 3 দিন আগেও ঠিক সেম অবস্থা ছিল ভারতীয় দলে, 150 রানের মধ্যে অল আউট। সবাই বলছিল যে এতটা হিউমিলিয়েশন, ভারত চলে আসুক, ভারত ফিরে আসুক, 5-0 হোয়াইট ওয়াশ হওয়ার আগে ভারত ফিরে আসুক। ফেরা তো সম্ভব নয়, কিন্তু তাও লোকে ওই লোক লজ্জার খাতির যে ব্যাপারটা আছে, ওকে বলছিল যে হবে না ভারতীয় দলের দ্বারা। আগেও বলেছি, আবারও বলছি, যখনই ভারতীয় দলকে আন্ডার এস্টিমেট করা হবে, যখনই ভারতীয় দলকে হিসেবের খাতা থেকে বাইরে রাখা হবে, তখন ভারতীয় দল সমস্ত হিসেব উল্টে দিয়ে আবারও কামব্যাক করবে। আবারও ভারতীয় দল WTCর ফাইনালে পৌঁছানোর যে দৌড়, যে পয়েন্টস টেবিল, সেই পয়েন্টস টেবিলে চলে এলো 1 নম্বরে। এখান থেকে আমি বলছি না যে ভারত ফাইনাল খেলবে, সেরকম নয়, বাট ওই আশা, ওই ফিরে আসা, সেটা কিন্তু আবারও ভারতীয় দল করে দেখালো। 295 রানে অস্ট্রেলিয়ার এই অপটা স্টেডিয়ামে জয়, যেখানে অস্ট্রেলিয়াকে এর আগে কেউ হারাতে পারেনি টেস্ট ক্রিকেটে। রোহিত নেই, গিল নেই, শামি ভাই নেই, কিন্তু ভারতীয় দলকে কে আটকাবে? গতকাল কোনো ভিডিও বানায়নি, IPL-এর অকশন এবং ম্যাচ দুটোর ম্যাচের কোনো সময় ছিল না, তাই বানানো হয়নি। সো আজকে কোহলির সেঞ্চুরিটা সম্পর্কে কয়েকটা কথা বলি একটু। জয়সওয়ালের সেঞ্চুরিও কালকে দেখেছি, কিন্তু জয়সওয়ালের যে দুর্দান্ত ব্যাটিং সেটা আমরা আগেই দেখেছিলাম, সো আমি সেটা নিয়ে বলেছিলাম। কিন্তু কোহলির সেঞ্চুরি সম্পর্কে বেশি কিছু বলি। বিরাট কোহলির গতকালের ইনিংসটা আপনারা পুরোটা দেখেছেন, জাস্ট হাইলাইটস নয়, বা বিরাট কোহলির ওই শেষ দিকের কিছু ব্যাটিং সেরকম নয়, আপনি পুরো ইনিংসটা দেখেছেন। আপনি যদি বিরাট কোহলির পুরো ইনিংসটা দেখে থাকেন, তাহলে আপনি বলবেন যে কোহলির সাম্প্রতিককালে অন্যতম শ্রেষ্ঠ ইনিংস। কোহলির পিক টাইমের যে ইনিংসগুলো ছিল না, তার সঙ্গে আপনি এই সেঞ্চুরিটা তুলনা করতে পারেন। বিরাট কোহলিকে নিয়ে কী কী কথা বলা হচ্ছিল, মানে কী কী অভিযোগ ছিল বিরাট কোহলির এগেনস্টে? প্রথমত হচ্ছে না তার দ্বারা, তিনি স্পিন বল খেলতে পারেন না, তাই তো? তিনি বোঝা হয়ে যাচ্ছে দলে, টেস্ট ক্রিকেটে চলবে না। বিরাট কোহলি নিজের জন্য খেলেন, শুধু দলের জন্য কিছু খেলতে পারেন না, এরকম প্রচুর অভিযোগ বিরাট কোহলিকে নিয়েছিল। প্রত্যেকটা অভিযোগকে জাস্ট মাঠের বাইরে পাঠিয়েছেন। বিরাট কোহলি শুরু থেকে যেভাবে খেললেন ধৈর্য ধরে, প্রথমত রাহুল এবং জয়সওয়াল যে জায়গাটা তৈরি করে দিয়েছিলেন, সেখান থেকে বড় রান তোলা, অস্ট্রেলিয়াকে বিশাল টার্গেট দেওয়া জাস্ট সময়ের অপেক্ষা ছিল। কিন্তু পারিকাল এবং জয়সওয়ালের মধ্যে পার্টনারশিপটা জমতে গিয়েও যেন জমলো না। সুতরাং ওই জায়গাতে নেমে কোহলি যেটা করতে পারতেন, সেটা হলো তার অভিজ্ঞতার পরিচয় দিয়ে একটা ম্যাচিওর ইনিংস খেলা। কোন সময় ইনিংসটাকে অ্যাক্সিলারেট করতে হবে, কোন সময়তে ডিক্লেয়ার করার মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, কতক্ষণ পর্যন্ত তাকে ক্রিজে পড়ে থাকতে হবে, প্রত্যেকটা জিনিস একদম মেপে পুরো ইনিংসটা জুড়ে খেলে গেছেন বিরাট কোহলি। জাস্ট ফাটাফাটি, প্রথম থেকে একদম ধৈর্য ধরে শট খেললেন, সেই সুন্দর শট। একদিকে কোহলি, একদিকে জয়সওয়াল, দুজনেই সুন্দর শট খেলছিলেন, দুজনের মধ্যে একদম পারফেক্ট সেই ব্যাপারটা ছিল। জয়সওয়াল যতটা সুন্দর অন ড্রাইভ মারছিলেন, কোহলিও ঠিক ততটাই দুর্দান্ত ড্রাইভ মারছিলেন। মানে আহা, অস্ট্রেলিয়ান মিডিয়া ইতিমধ্যে জয়সওয়ালকে নিউ কিং তকমা দিয়েছে। আর এমনিতেই বিরাট কোহলির হাইপ তো অস্ট্রেলিয়াতে রয়েছে। সুতরাং আমি যদি অস্ট্রেলিয়ান মিডিয়ার কথাই ধরি, তাহলে কিং আর নিউ কিং। সো দুজনে মিলে যেভাবে পার্টনারশিপ বিল্ড করলেন, খুব বেশি পার্টনারশিপ ছিল না, রাহুল জয়সওয়ালের যেমনটা ছিল সেরকম তো ছিল না, বাট দুজনে যেভাবে খেলে গেলেন, আহা, জাস্ট সেরা। এবং শেষ দিকে যখন এবার একটা ডিক্লেয়ার করে দেওয়া যেতে পারে, আর হাতে 1-1.5 ঘন্টা মতন রয়েছে, এখান থেকে যদি একটা 20 মিনিটেরও একটা সময় পাই, আমরা একটা দুটো উইকেট ফেলতে পারি, এইরকম যখন পরিস্থিতি তৈরি হলো, তখন বিরাট কোহলির ব্যাটিং, ওই যে বলে না, মানে যারা বলছিলেন বিরাট কোহলি নিজের জন্য খেলেন,
দলের জন্য খেলেন না। ওই সময় আপনি যদি বিরাট কোহলির খেলা দেখেন তো আবার টেস্ট ক্রিকেটে মানে নিজের জন্য এক ফোঁটাও খেলেননি, দলের জন্য খেললেন, দলের রানের গতিটা বাড়ালেন এবং সেখান থেকে সেঞ্চুরি করে গেলেন এবং তারপরে তো ডিক্লেয়ার করে দেওয়া হলো। এবং যে কারণে ওই যে তাড়াতাড়ি ব্যাটিং করা, সেঞ্চুরি করেই সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেওয়া, তারপরে তো ভারত সেখানেও সফল হলো, 3টে উইকেট। সো মানে যতটা পারফেক্ট হওয়া যায়, প্রথম ইনিংসে 150 রানে অল আউট হওয়ার পর থেকে অল ওভার যতটা পারফেক্ট হওয়া যায় ততটাই পারফেক্ট ভারতীয় ক্রিকেট দল। ম্যাচটা শুরু হওয়ার পর ভারতের গ্রাফ জাস্ট নামছিল, ধীরে ধীরে নামছিল, 150 অল আউট। তারপরে সেই যে পিক করলো, সেই পিকের সর্বোচ্চ সীমা যেটা হয় ম্যাচ জয়, সেখানে গিয়েই ভারত থামলো। হ্যাঁ, হয়তো আরও আগে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেওয়া যেত, বাট যাই হোক 295 রানও মোটেও কম নয়। অস্ট্রেলিয়ার মাঠে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়, যদি আমি রানের ব্যবধান বলি টেস্ট ক্রিকেটে। আর জয়সওয়ালের শেষ সেঞ্চুরি, এত ভালো প্লেয়ার, এত সুন্দরভাবে শিখতে পারেন তিনি, যেটা আমি আগেও দেখেছি, আগেও বলেছি এবং আবারও বলছি। প্রথম ইনিংসে যেভাবে আউট হলেন, সেকেন্ড ইনিংসে ততটাই ধৈর্যের পরিচয় দিলেন। যেভাবে আউট হয়েছিলেন তার একদম ধার ঘেঁষলেন না, যে বলটা ছাড়ার বল এত সুন্দরভাবে ছাড়লেন, এত ধৈর্যের পরিচয় দিলেন। এবং যে শট, ওফ, অন ড্রাইভের কথা তো বললামই শুরুতে, একটা খুব সুন্দর অন ড্রাইভ, ঠিক পুরোটা ছিল না, একটু স্ট্রেট ড্রাইভ, ওই মাঝামাঝি জায়গা দিয়ে বেরিয়েছিল। এতটা সুন্দরভাবে সচিন যতটা সুন্দর স্ট্রেট ড্রাইভ মারতেন, দেখে একদম চোখ জাস্ট মুগ্ধ হয়ে যেতাম। জয়সওয়াল যে ড্রাইভটা মারলেন এতটা সুন্দর ছিল, মানে একদম বল ব্যাটে লেগে যে সুন্দর পোয়েট্রি ইন মোশন যেটাকে বলে না, সেটাই। স্টার্কের এগেন্স্টে তো তিনি আলাদা করে কি বলবো, যেদিন প্রথম দিন ওই রাহুল এবং জয়সওয়াল যে পার্টনারশিপটা বানাচ্ছিলেন, সেদিনকেই তো স্টার্কের এগেন্স্টে তিনি ম্যাচ পরের কথা, তিনি ব্যাটেলটাই জিতে নিয়েছিলেন। স্লেজিং করা থেকে শুরু করে ছক্কা মারা, কভার ড্রাইভ মারা, ব্যাটেল সেদিনই তিনি জিতে নিয়েছিলেন। আর একটা 22 বছরের ছেলে মিচেল স্টার্কের মতন বোলারের এগেনস্টে স্লেজিং করে এরকমভাবে ব্যাটেল জিতছে, এটা অত সহজে দেখা যায় না। এগুলো দেখে ভালো লাগে। এগুলো দেখলে ভবিষ্যতের তারকা যারা, ইয়ংস্টার যারা, তারা কিন্তু আরও উদ্বুদ্ধ হবেন যে এরকমভাবে ব্যাটেল জেতা যায় এবং এরকম জায়গা থেকে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের তাতিয়ে দেওয়া যায়। এবং আগেও সেটা হয়েছে, এরকম দু একটা কথা বলে অস্ট্রেলিয়ান প্লেয়াররা বরং উল্টে আরও অ্যাগ্রেসিভ হয়ে যান। কিন্তু স্টার্কও ভাবছিলেন যে আরে ভাই, ঠিক এরকমভাবে হাসলেন স্টার্কে, যেন কি দেখছি। সেদিনকেই আরেকটা জিনিস ঘটেছিল মার্নাস লাবুশেনের সাথে, একদম ইচ্ছে করে দাগের বাইরে দাঁড়িয়ে আছেন যাতে একটা রান আউটের পরিস্থিতি তৈরি হতে পারে, ইচ্ছে করে। লাবুশেন বলটা নিয়ে একবার থ্রো করার অ্যাক্টিং করছেন, জয়সওয়াল একবার ব্যাটটা বার করছেন, ব্যাটটা ঢোকাচ্ছেন। মানে এই কনফিডেন্সগুলো তখনই লোকের মধ্যে আসে যখন সে ব্যাটিং পারফরমেন্সটা দিন দিন উন্নত করতে চায় এবং সেটাতে তার কনফিডেন্স রয়েছে। সে জানে যে আমি কনফিডেন্ট, আমি একটা ম্যাচে 0 করেছি, পরের ম্যাচে আমার সেঞ্চুরি করার ক্ষমতা আছে। আউট হচ্ছেন কি হচ্ছে না পরের ব্যাপার, বাট সেঞ্চুরি করার ক্ষমতা আছে, সেই বিশ্বাসটা জয়সওয়ালের মধ্যে রয়েছে। সেঞ্চুরি করলেন একটা আপার কাটে, ওফ, মানে কিছু জিনিস সত্যি প্রশংসা করতে হয়। এবং জয়সওয়াল এবং তার সাথে কোহলি 7টা সেঞ্চুরি, বাপরে, অস্ট্রেলিয়ার 7টা সেঞ্চুরি, মানে কেউ এত ভালো কি করে খেলতে পারে। অস্ট্রেলিয়ার নিজের পছন্দের একটা ভেন্যু বানিয়ে ফেলেছে, আসলেই দুর্দান্ত। সব অফ ফর্ম কাটিয়ে উঠে অস্ট্রেলিয়ার মাঠে 81তম আন্তর্জাতিক সেঞ্চুরি। এবং তারপর ভারতের বোলিং, যেটা এই ম্যাচের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ভারতের 4 পেসার, 2জন ডেবিউ করলেন, 2জন আগে খেলেছেন। বুমরা অনেক অভিজ্ঞ, সিরাজ খেলেছেন আগে, এবং তার সাথে 2জন ডেবিউট্যান্ট, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি। আমি রেড্ডিকে সরিয়ে রাখলাম, রেড্ডি অনেক পরে রাখছি তাকে। বাট হর্ষিত রানা ডেবিউ ম্যাচে যে অ্যাগ্রেশন দেখালেন, যে টেম্পারমেন্ট দেখালেন, মানে কি বলবো, হর্ষিত রানাকে দেখে আপনি বলবেনই না যে এই প্লেয়ারটা ডেবিউ করেছে। অস্ট্রেলিয়ার মাঠে একটা প্লেয়ার ডেবিউ করছে, তার মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এরকম কোনো ভারতীয় পেসার ডিরেক্ট এখানে এসে ডেবিউ করছেন, এরকমভাবে চোখে চোখ রেখে স্লেজ করছেন, মানে আলাদাই। আমি কিছু ক্ষেত্রে বলার ভাষা খুঁজে পাই না। হর্ষিত রানা ঠিক সেরকমই, দেখেই মনে হবে না যে হর্ষিত রানা ডেবিউ করছেন। এর চেয়ে খুব সহজ ব্যাপার হতো, আকাশদীপকে খেলিয়ে দেওয়া যেতে পারতো। আকাশদীপ রিসেন্ট খেলছেন এবং উইকেটও তুলছেন, অ্যাগ্রেশন আকাশদীপের মধ্যেও রয়েছে, কিন্তু না, হর্ষিত রানা ওফ, খুব ভালো বোলিং করেছে। একটু এক্সপেন্সিভ, হ্যাঁ সেটা ঠিক আছে, ওটা হয়ে যাবে ধীরে ধীরে। ফার্স্ট ম্যাচ আপনি অতটাও করতে পারেন না, কিন্তু হয়ে যাবে ধীরে ধীরে। এবং অ্যাকচুয়ালি যেটা দরকার, উইকেট টেকিং এবিলিটি, বল একদম ঠিকঠাক
জায়গাতে পিচিং করানো, লাইন লেন্থ খুব ভালো এবং ভালো। অস্ট্রেলিয়ার টপ অর্ডার তো পুরোই ব্যর্থ ক্ষেত্রে। আর হেড চেষ্টা করেছিলেন আজকে, হেড বরাবর ভারতের এগেনস্টে ভালো খেলে এসেছেন, বাট ওই একটা 90 রানের ইনিংস এনাফ ছিল না কখনোই। সো হেড আউট হওয়ার পর আর কিছুই ছিল না। এবং অল ওভার ভারতীয় বোলিং যদি বলি, বুমরা, সিরাজ, হার্ষি তিনজনই খুব ভালো বোলিং করেছেন। সুন্দরও শেষ দিকে উইকেট তুলেছেন, নীতিশ রেড্ডি উইকেট তুলেছেন। সুতরাং অল ওভার ওই 150 রানের পর থেকে ভারতের নেগেটিভ জিনিস খুব কম ভাই, খুব কম। বুমরা ম্যান অফ দ্য ম্যাচ হলেন, ক্যাপ্টেন হিসেবে তার এটা সেকেন্ড ম্যাচ ছিল। এবং এই ম্যাচের পর তো বলা যেতেই পারে যে বুমরা রোহিতের পরবর্তীকালেই ক্যাপ্টেন হওয়ার প্রধান দাবিদার। মানে রোহিত অবসর নেওয়ার পর বা রোহিত ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর বুমরা নাকি পান্থ নাকি আবার কোহলিকে ফেরানো, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে বিগত কয়েকদিনে। কিন্তু বুমরা আপাতত যে ক্যাপ্টেন্সিটা করলেন, হ্যাঁ অবশ্যই রোহিত মানে যেহেতু রোহিত নেই তাই কোহলি লিডারশিপ এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। এবং কোহলির অ্যাগ্রেশন, প্রত্যেকটা প্লেয়ারকে তার ওই দেওয়া সাজেশন, ইভেন বুমরার সঙ্গে তার কন্টিনিউয়াসলি কথোপকথন যেটা হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট বুমরার জন্য। বাট সবাই তো ধীরে ধীরে শেখে, তাই না? বুমরা যদি কোহলি থেকে ধীরে ধীরে শিখে এটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন প্রত্যেকটা ম্যাচে, তাহলে বুমরা অবশ্যই ভালো ক্যাপ্টেন হয়ে উঠবে। আমি অন্তত বুমরার মধ্যে ক্যাপ্টেন হিসেবে ফিউচার দেখতে পাচ্ছি। ভারতের মেবি প্রথম ফাস্ট বোলিং ক্যাপ্টেন। এর আগে ফাস্ট বোলার ক্যাপ্টেন কি কেউ ছিলেন ভারতীয় দলের? কপিল দেবের সময়, কপিল দেব তো অ্যাকচুয়ালি অলরাউন্ডার ছিলেন, তাই না? বাট বুমরা। সো 295 রানে ভারতের জয়, বিশাল জয়, গুরুত্বপূর্ণ জয়। এবং ওই যে শুরু থেকে আমি যে লাইনটা বলে আসছি, অস্ট্রেলিয়ার মাঠে খেলতে আসবো মানে চোখে চোখ রেখে লড়াই। সেই চোখে চোখ রেখে লড়াই ভারত করেছে, ভারত লড়েছে, ভারত জিতেছে। দ্যাটস ইট। এখনও 4টে ম্যাচ, মাঝে কিছুদিন সময় রয়েছে। এরপরে আর একটা প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা। দেখুন 1-0 জিতেছি মানে খুব সহজে সিরিজ জিতে যাবো এমনটা ভাবার কোনো কারণ নেই। এবং আমাদের লক্ষ্য মোটেই সিরিজ জয় নয়, আমাদের লক্ষ্য WTCর ফাইনাল। তার জন্য সিরিজ জিততে হবে এবং ভালো ব্যবধানে জিততে হবে। ওকে, সো এই বোলিং লাইন আপটা দেখার পর তো এমনটা তো বলাও যাবে না যে আপনি হর্ষিতকে বসিয়ে স্বামীকে ফেরাতেই হবে আপনাকে। বাট স্বামীর অভিজ্ঞতা কাজে লাগবে ইন ফিউচার। দরকারে 4 জন পেসারও খেলানো যেতে পারে, যদিও নীতিশ রেড্ডি খুবই ভালো খেলেছেন। সো দেখা যাক স্বামীকে ভারত ফেরায় কিনা। এবং দ্বিতীয় যে প্রস্তুতি ম্যাচটা রয়েছে প্রেসিডেন্ট 11-এর সঙ্গে ভারতীয় দলের, রোহিত ফিরছেন, গিল ফিরবেন কিনা জানি না আমি। সো কিছু পরিবর্তন তো অবশ্যই হবে। এবার দেখা যাক এরপরে ভারত কেমন পারফরমেন্স করে। কারণ 1-0 খুব ভালো, কিন্তু 1-0 আলটিমেট নয়। আমাদের আলটিমেট লক্ষ্য WTC ফাইনাল।